ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালস এর নেক্সট টপিকস হচ্ছে টপিকস নাম্বার 15, আইটেম নাম্বার 15, টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকল। টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকল, এখন বর্তমানে টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকল ইউজটা খুব একটা বেশি না, কিন্তু আমাদের এই টেট্রাসাইক্লিন ক্লোরামফেনিকল খুব বেশি জানতে হবে। কেন জানতে হবে? টেট্রাসাইক্লিন হচ্ছে গিয়ে আমরা এখন বর্তমানে যেটা তোমাদের প্রফেশনাল এক্সামিনেশন হয় সেখানে দেখা যায় যে প্রায় একজন দুইজন বাদ দিয়ে টেট্রাসাইক্লিন নয়তো ক্লোরামফেনিকল ধরা হয়। ইনভ্যারিয়েবলি সবাইকে টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকলটা মোটামুটি ধরা হয়, কিন্তু টেট্রাসাইক্লিনের ইউজ এবং ক্লোরামফেনিকলের ইউজটা এখন নাওএডেজ এটা এখন অনেকটাই বলা যায় যে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট দুটো ড্রাগ, এই দুটো ড্রাগ ছোট বেশি বড় না। আমি আগেই প্রথমে বলছি যে তোমাদের আইটেম কার্ডটা কিন্তু সাজানো হয়েছে এরকম ভাবে যে একটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, তারপর প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তারপর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, এইভাবে। তো তোমাদের যেমন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর আমরা কিন্তু পেনিসিলিন এন্ড সেফালোস্পিরিন, যেটা দ্য মোস্ট প্রাইম অফ ড্রাগ সেল ওয়াল সিনথেসিস, সেটা এখানে পড়ায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে নেক্সট যেটা আসি আমরা হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকল, যেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, আর তারপর আসবে অ্যামিনোগ্লাইকোসাইড। এরভাবে তোমাদের আইটেম কার্ডটা সাজানো হয়েছে। তো এখন আমরা পড়ি টেট্রাসাইক্লিন। তোমাদেরকে আগেই জানো যে টেট্রাসাইক্লিনটা কি, আমরা প্রথমে বলে দিছিলাম এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড হচ্ছে গিয়ে একটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। তো যে কোনো ড্রাগ আমরা জানতে হলে আমাদের প্রথমে টেট্রাসাইক্লিন সবার আগে জানতে হয় সোর্সটা, তাই না? সোর্সটা টেট্রাসাইক্লিন, তোমাদের যে সোর্স আমরা ড্রাগ, আমরা যেমন পেনিসিলিয়াম নামে ফাঙ্গাস থেকে পাওয়া যায় পেনিসিলিন, এটা সেফালোস্পোরিয়াম নামে। এই তোমাদের এই যে সোর্সটা, এটা অবশ্যই তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং তোমাদের যে সোর্সের যে নামটা আমরা বলি সেই নামটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এটা তোমাদেরকে অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়। টেট্রাসাইক্লিন, তাহলে সোর্স অফ টেট্রাসাইক্লিনটা কোথায়? আমরা সোর্সটা হচ্ছে কি স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস, এটা হচ্ছে একটা ফাঙ্গাস সয়েল অর্গানিজম। হ্যাঁ, এটা সয়েল অর্গানিজম, স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস, ফাঙ্গাস না, এটা একটা অর্গানিজম, স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস। এটা আমরা সাধারণত বলে থাকি যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার টেট্রাসাইক্লিনটা, ব্যাকটেরিওস্ট্যাটিক নেচার। আর আমি আগেই বললাম যে অ্যাক্ট বাই কিভাবে কাজ করে, অ্যাক্ট বাই ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। তাহলে আমরা যদি আমরা টেট্রাসাইক্লিন বলতে যাই, তাহলে টেট্রাসাইক্লিনের সোর্সটা কি? টেট্রাসাইক্লিন সোর্সটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস, এটা একটা সয়েল অর্গানিজম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার এন্ড অ্যাক্ট বাই ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। এখন যে কোনো আমরা যে গ্রুপ অফ ড্রাগ পড়লেই সাধারণত আমরা সেই গ্রুপের কি করি, ক্লাসিফিকেশনটা পড়ি, তাই না? তো টেট্রাসাইক্লিন আমরা ক্লাসিফিকেশন আমরা করছি, হচ্ছে এক নম্বর ক্লাসিফিকেশন করছি ন্যাচারাল, আর একটা হচ্ছে সেমি সিনথেটিক। ন্যাচারাল টেট্রাসাইক্লিনের মধ্যে কারা কারা আছে? ন্যাচারালের মধ্যে আছে অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরটেট্রাসাইক্লিন এন্ড ডেমোক্লোসাইক্লিন। ন্যাচারালের মধ্যে আছে অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরটেট্রাসাইক্লিন এন্ড ডেমোক্লোসাইক্লিন। এই ন্যাচারাল গুলো কিন্তু শর্ট অ্যাক্টিং। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে 4 to 6 আওয়ারের মধ্যে কাজ করে। যেহেতু শর্ট অ্যাক্টিভ, তাহলে আমরা কি করতে হবে, এটাকে আমরা যদি আমরা কাউকে অ্যাডমিনিস্ট্রেট করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, 6 আওয়ারলি পর পর এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, তাহলে দিনে 4 বার দিতে হবে। যদি শর্ট অ্যাক্টিং হয় তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন টাইমটা কি হবে, বেড়ে যাবে। আর যদি লং অ্যাক্টিং হয় তাহলে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন টাইমটা কি হবে, কমে যাবে। এন্ড ওয়াইডলি ইউজড ক্যাপসুল, মানে আমরা এই টেট্রাসাইক্লিনের ন্যাচারাল যেটা অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোরটেট্রাসাইক্লিন, ডেমোক্লোসাইক্লিন, এগুলো কিন্তু ক্যাপসুল হিসেবে ওয়াইডলি ইউজ হয়। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে গিয়ে সেমি সিনথেটিক। সেমি সিনথেটিকের মধ্যে আমরা যেটা সবথেকে পপুলার ড্রাগ সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন। এটা মনে রাখতে হবে যে টেট্রাসাইক্লিন আমরা নাওএডেজ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন। হ্যাঁ, ডক্সিসাইক্লিন, তারপর হচ্ছে মিনোসাইক্লিন, মেথাসাইক্লিন, আর হচ্ছে গিয়ে আরেকটা যেটা পাওয়া যায় টেট্রাসাইক্লিন নামেই পাওয়া যায়। ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, মেথাসাইক্লিন এন্ড হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন। এগুলো হচ্ছে কি লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, মোটামুটি 12 থেকে 12 to 24 আওয়ার্স অফ অ্যাক্টিং। হ্যাঁ, লং ডিউরেশন, এদের অ্যাক্টিভিটিটা হচ্ছে 12 to 24 আওয়ার্স। সেই জন্য আমরা কতক্ষণ পরপর দিব, 1 থেকে 2 ক্যাপ পার ডেইলি দিব। ডক্সিসাইক্লিন আমরা ইউজ করি।
এখন আমরা টেট্রাসাইক্লিনের কি মেকানিজম, টেট্রাসাইক্লিনের আমরা কি করব, মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করে মেকানিজম অফ অ্যাকশন। আমি প্রথমে বলছি যে টেট্রাসাইক্লিন আর ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট প্রোটিন সিনথেসিস বাই প্রোটিন সিনথেসিস। তোমরা যদি কেউ কোনো কথা না বলতে পারো, শুধুমাত্র যদি বলো যে এটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, হ্যাঁ, এবং কত এস সাব ইউনিটকে ইনহিবিট করে, 30 সাব ইউনিটকে ইনহিবিট করে, এটা বললে এক কথায় তোমাদের 70% আনসার কভার হয়ে যাবে। তাহলে টেট্রাসাইক্লিন আর ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক দ্যাট ইনহিবিট প্রোটিন সিনথেসিস। টেট্রাসাইক্লিন কি করে? টেট্রাসাইক্লিন এন্টার মাইক্রোঅর্গানিজম in part by passive division and in part by energy dependent process of active transport. অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কিছুটা প্যাসিভ ডিভিশনের মাধ্যমে এন্টার করে, আর কিছুটা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেসের মাধ্যমে, যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে সাসেপ্টেবল সেল, যেটা হচ্ছে মাইক্রোঅর্গানিজমের সেলে এন্টার করে কি করে, কনসেন্ট্রেট দ্য ড্রাগটা সেখানে কনসেন্ট্রেশন হয়। যখন ওয়ান্স ইনসাইড দ্য সেল টেট্রাসাইক্লিন বাইন্ড রিভার্সিবলি, এখানে একটা কথা আসছে যে রিভার্সিবলি, এই যে এই কথাটা মনে রাখতে হবে, টেট্রাসাইক্লিন বাইন্ড রিভার্সিবলি টু দ্য 38 সাব ইউনিট অফ দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোম। ব্যাকটেরিয়াল রাইবোজোমে 38 সাব ইউনিটের, ব্যাকটেরিয়াল রাইবোজোমে 38 সাব ইউনিটে এটা বাইন্ড করে, ব্লকিং দ্য বাইন্ডিং অফ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ টু দ্য অ্যাকসেপ্টর সাইট টু দ্য মেসেঞ্জার আরএনএ। This prevent addition of amino acid to the growing peptide. এইভাবে তারা কি করে যে অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা যুক্ত হয়ে যে গ্রোয়িং পেপটাইড তৈরি হয়, সেই গ্রোয়িং পেপটাইডটাকে হতে বাধা দেয়। তাহলে এটা কি করে, টেট্রাসাইক্লিন বাইন্ড রিভার্সিবলি টু দ্য 38 সাবইউনিট অফ দ্য ব্যাকটেরিয়াল রাইবোজোম, ব্লকিং দ্য বাইন্ডিং অফ amino acid transfer RNA to the acceptor site on the messenger RNA ribosome complex. This prevent addition of amino acid to the growing peptide. এভাবে growing peptide এর amino acid যুক্ত হতে প্রিভেন্ট করে। as a result এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু ব্যাকটেরিয়ার সিডাল না, এটা হচ্ছে তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক, মানে এটা আমরা ব্যাকটেরিয়াকে কি করলো না, কিল করলো না, শুধু গ্রোয়িং পেপটাইডটা হতে বাধা দিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ফার্মাকোকাইনেটিক্স কি? ফার্মাকোকাইনেটিক্স তোমরা যে কোনো একটা ড্রাগের ফার্মাকোকাইনেটিক্সটা অবশ্যই ভালো করে জানবা। ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কি কি রুটস দিতে পারি? একটা ওরাল দিতে পারি, প্যারেন্টাল দিতে পারি, আর একটা দিতে পারি টপিক্যাল। টপিক্যাল ইউজটা বেশি হয় টেট্রাসাইক্লিনের, মনে রাখবা। হ্যাঁ, ওরাল ইউজ আর টপিক্যাল ইউজ। অ্যাবজর্পশন কিভাবে? অ্যাবজর্পশন ইনকমপ্লিট অ্যাবজর্পশন, ইরেগুলার ফ্রম দ্য গাট, এটা গাট থেকে ইরেগুলারলি অ্যাবজর্পশন হয়। ডিস্ট্রিবিউশন ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, ক্যান ক্রস প্লাসেন্টা অ্যান্ড অ্যাপিয়ার ইন মিল্ক, এটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড এবং হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করতে পারে, আর মিল্কেও অ্যাপিয়ার হয়। এক্সক্রিয়েশন সাধারণত রেনাল এক্সক্রিয়েশন আর নন রেনাল এক্সক্রিয়েশন আছে। নন রেনাল এক্সক্রিয়েশন যেমন ফিসেস এবং বাইলের মাধ্যমেও আমরা কিন্তু টেট্রাসাইক্লিন অনেক সময় এক্সক্রিয়েশন হয়। আর প্লাজমা হাফ লাইফ টাইম তোমাদের একটু মনে রাখতে হবে, টেট্রাসাইক্লিনের 6 আওয়ার, ডক্সিসাইক্লিনের 16 আওয়ার, আর মিনোসাইক্লিনের 15 আওয়ার। তাহলে টেট্রাসাইক্লিনেরটা মনে রাখবা 6 আওয়ার, আর ডক্সিসাইক্লিন, এই দুটো জিনিস মনে রাখলেই হবে। ডক্সিসাইক্লিনের হচ্ছে 16 আওয়ার। তাহলে আমি আবার বলি ফার্মাকোকাইনেটিক্সটা, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, ওরাল, প্যারেন্টাল এন্ড টপিক্যাল। অ্যাবজর্পশন ইনকমপ্লিট অ্যাবজর্পশন, সাধারণত ইরেগুলারলি ফ্রম দ্য গাট থেকে ইরেগুলারলি অ্যাবজর্পশন হয়। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, ক্যান ক্রস প্লাসেন্টা, অ্যাপিয়ার ইন মিল্ক। এইটা তোমাদেরকে একটু জানতে হবে যে ক্যান ক্রস প্লাসেন্টা এন্ড অ্যাপিয়ার ইন মিল্ক, এটা বলার উদ্দেশ্য আমি পরে তোমাদেরকে জানাবো। এক্সক্রিয়েশন হচ্ছে রেনাল এক্সক্রিয়েশন আর নন রেনাল এক্সক্রিয়েশন। নন রেনাল এক্সক্রিয়েশন সাধারণত ফিসেস এন্ড বাইলের মাধ্যমে যায়। আর প্লাজমা হাফ লাইফ হচ্ছে টেট্রাসাইক্লিনের 6 আওয়ার আর হচ্ছে ডক্সিসাইক্লিনের 16 আওয়ার। তোমাদেরকে টেট্রাসাইক্লিনের সব থেকে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিকেশন। এটা হচ্ছে কি, টেট্রাসাইক্লিনের ইন্ডিকেশন সবাই খুব পছন্দ করে, কেন জানি ইন্ডিকেশনটা, টেট্রাসাইক্লিন আর ক্লোরফেনিকের ইন্ডিকেশন যদিও ইয়ে করা হয় না, তারপরেও টেট্রাসাইক্লিন যেগুলো হচ্ছে আমাদের নন স্পেসিফিক, অনেক সময় ফিভার হয়, সেগুলোকে আমরা যেটা আলাদা মাইকোপ্লাজমা বা হচ্ছে গেরিকেটশিয়া চিন্তা করি, তখন আমরা টেট্রাসাইক্লিনটাকে খুব বেশি প্রেফার করি। সেই জন্য টেট্রাসাইক্লিন ইন্ডিকেশনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। টেট্রাসাইক্লিন আমাদের ফার্স্ট চয়েস, ড্রাগ অফ ফার্স্ট চয়েস ইন রিকেটশিয়াল ইনফেকশন। রিকেটশিয়াল ইনফেকশন
যেমন হচ্ছে রিকেটশিয়াল ইনফেকশন কিভাবে ম্যানিফেস্টেড হতে পারে, অ্যাজ এ কিউ ফিভার, টাইফাস ফিভার এন্ড রিল্যাপসিং ফিভার। হ্যাঁ, তাহলে রিকেটশিয়াল ইনফেকশনে আমরা হচ্ছে ড্রাগ অফ ফার্স্ট চয়েস কোথায়, রিকেটশিয়াল ইনফেকশন, যেমন হচ্ছে কিউ ফিভার, টাইফাস ফিভার এন্ড হচ্ছে রিল্যাপসিং ফিভার। টাইফাস নট টাইফয়েড কিন্তু, হ্যাঁ টাইফাস। রিকেটশিয়াল ইনফেকশন দ্বারা হয় কিউ ফিভার, টাইফাস ফিভার এন্ড রিল্যাপসিং ফিভার। তারপর ড্রাগ অফ চয়েস ইন মাইকোপ্লাজমাল ইনফেকশন, যেমন হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। যদি মাইকোপ্লাজমা নিউমোনিয়া, আমরা যদি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া চিন্তা করব যখন মাইকোপ্লাজমা দ্বারা হবে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু টেট্রাসাইক্লিন আমরা দিতে পারি। তারপর 3 নম্বর হচ্ছে ক্লামাইডিয়াল ইনফেকশন, যেমন হচ্ছে সিটাকোসিস, ট্রাকোমা এন্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, লিম্ফোগ্রানুলোমা ভিনেরাম। হ্যাঁ, ক্লামাইডিয়াল ইনফেকশন আমরা তাহলে এগুলো সব অ্যাটিপিক্যাল, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া, এগুলো কিন্তু খুব একটা আমাদের ইয়ে হয় না, এগুলো টিপিক্যাল ব্যাকটেরিয়া না, এগুলো অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া। তাহলে ক্লামাইডিয়াল ইনফেকশন যেমন হচ্ছে সিটাকোসিস, তারপর হচ্ছে ট্রাকোমা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, লিম্ফোগ্রানুলোমা ভিনেরাম। এবং কলেরা, কলেরাতে যেমন ভিব্রিও কলেরি, এই ভিব্রিও কলেরিতে আমরা কি করি, এই টেট্রাসাইক্লিন ইউজ করে থাকি। তাহলে আমরা কি বলতে পারি, ড্রাগ অফ ফার্স্ট চয়েস ইন, এক নাম্বার বললাম রিকেটশিয়াল ফিভার। রিকেটশিয়াল ফিভার কিভাবে ম্যানিফেস্ট, রিকেটশিয়াল ইনফেকশন কিভাবে ম্যানিফেস্টেড হয়, এক নম্বর কিউ ফিভার, টাইফাস ফিভার এন্ড রিল্যাপসিং ফিভার। 2 নাম্বার বললাম কি, মাইকোপ্লাজমাল ইনফেকশন, যেমন মাইকোপ্লাজমা ইনফেকশন দিয়ে নিউমোনিয়া। 3 নাম্বার বললাম ক্লামাইডিয়াল ইনফেকশন, যেমন হচ্ছে সিটাকোসিস, ট্রাকোমা, পিআইডি এন্ড লিম্ফোগ্রানুলোমা ভিনেরাম। আর 4 নাম্বার বললাম ভিব্রিও কলেরি। এছাড়াও আমরা টেট্রাসাইক্লিন কোথায় ইউজ করে থাকি, টেট্রাসাইক্লিন আমরা ইউজ করে থাকি ইন কম্বিনেশন উইথ আদার ড্রাগ, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনে, তোমাদের মনে আছে কিনা, আমরা যেমন ট্রিপল থেরাপিতে কি হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনে আমরা কি করি, টেট্রাসাইক্লিন ইউজ করে থাকি। তাহলে ইন কম্বিনেশন উইথ আদার ড্রাগ আমরা কোথায় ইউজ করি, হেলিকোব্যাক্টার ইরাডিকেট টু ইরাডিকেট হেলিকোব্যাক্টার পাইলোরি। তারপর কম্বিনেশন উইথ আদার অ্যান্টিবায়োটিক, আমরা যদি অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে ইউজ করি, যেমন প্লেগ, টলোরিমিয়া, ব্রুসেলোসিস, এগুলোতে আমরা কি করি, কম্বিনেশন আদার অ্যান্টিবায়োটিকের সাথে কম্বিনেশন করে দিতে পারি। যেমন প্লেগ, শুধু প্লেগে আমরা কিন্তু টেট্রাসাইক্লিন ইউজ করি না, অন্যান্য অ্যান্টিবায়োটিকে আদার অ্যান্টিবায়োটিক যোগ করে বা অ্যাড করে সেটাতে আমরা ইয়ে করি, যেমন প্লেগ, টলেরিমিয়া, ব্রুসেলোসিস। তারপরে আবার আরেকটা ইউজ করা হয় প্রোফাইলেক্সিস ইন প্রোটোজোয়াল ইনফেকশন, যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে আমরা প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করে থাকি। এছাড়াও আমরা কোথাও ইউজ করি আদার ইউজের মধ্যে একনি, দেখা যায় যে একনিতে আমরা ডক্সিসাইক্লিন খুব বেশি ইউজ করা হয়, একনি। তারপর টেট্রাসাইক্লিন অয়েন্টমেন্ট পাওয়া যায়, একনিতে ইয়ে করা হয়, টেট্রাসাইক্লিন অয়েন্টমেন্ট ইউজ করা হয়। তারপরে এছাড়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপর হচ্ছে গিয়ে লেপ্টোস্পাইরোসিস আর নন টিউবারকুলাস মাইকোব্যাকটেরিয়াম, তাহলে আমাদেরকে মেইন কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, 1 নম্বর ড্রাগ অফ চয়েস হচ্ছে রিকেটশিয়াল ইনফেকশন অ্যাজ এ কিউ ফিভার, টাইফাস ফিভার, রিল্যাপসিং ফিভার। 2 নম্বরে আমরা বললাম কোথায়, ক্লামাইডিয়াল মাইকোপ্লাজমাল নিউমোনিয়া। 3 নম্বর বললাম ক্লামাইডিয়াল ইনফেকশন, যেমন হচ্ছে সিটাকোসিস, ট্রাকোমা, পিআইডি, লিম্ফোগ্রানুলোমা ভিনেরাম। আর 4 নম্বর বললাম আমরা ভিব্রিও কলেরি। আগে কলেরাতে খুব বেশি ভিব্রিও কলেরি দ্বারা আগে কলেরা হতো এবং সেখানে টেট্রাসাইক্লিন খুব বেশি ইউজ করা হতো। আর আমরা টেট্রাসাইক্লিন এছাড়া আমরা কম্বাইনেশন হিসেবে কোথায় দিতে পারি, হেলিকোব্যাক্টার হেলিকোব্যাক্টার পাইলোরি কম্বাইন উইথ আদার ড্রাগ। তারপর কম্বাইনেশন উইথ আদার অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে প্লেগ, টলেরিমিয়া, ব্রুসেলোসিস। তারপর প্রোফাইলেক্সিস হিসেবে আমরা দিই আমরা ইন প্রোটোজোয়াল ইনফেকশন, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এছাড়াও আমরা দিই একনি, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, লেপ্টোস্পাইরোসিস এন্ড নন টিউবারকুলাস মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলাস না কেন, নন টিউবারকুলাস মাইকোব্যাকটেরিয়ামে। তাহলে ইন্ডিকেশনটা বোঝা গেল, ঠিক আছে। এখন আমরা এই টেট্রাসাইক্লিন ইন্ডিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে অবশ্যই ঝরঝরা মুখস্থ রাখতে হবে, এবং এই 10-12টা ইন্ডিকেশন তোমাদেরকে একটার পর একটা করে সাজায় বলতে পারলে খুবই ভালো। হ্যাঁ, টেট্রাসাইক্লিন ইন্ডিকেশন আর ক্লোরমফেনিকেটে ইন্ডিকেশন আর অ্যাডভার্স ইফেক্ট, এগুলো স্যাররা খুবই পছন্দ করে, আমি আবার বারবার করে বলতেছি। এখন হচ্ছে কি টেট্রাসাইক্লিনের অ্যাডভার্স ইফেক্টটা দেখো, যে 1 নম্বর অ্যাডভার্স ইফেক্ট, যে কোনো একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি হয়, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয়, যেমন হচ্ছে র্যাশ হতে পারে, ফিভার হতে পারে, এগুলো।
তারপর জিআইটি আপসেট, এজের জিআইটি আপসেট হিসেবে নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। যে কোনো একটা অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটা ড্রাগ খেলে কি হয়, নশিয়া, ভমিটিং, হ্যাঁ, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলো হচ্ছে জিআইটি আপসেট হতে পারে। তারপর সুপার ইনফেকশন, আমি কি বললাম, এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ব্রড স্পেকট্রাম ড্রাগ। ব্রড স্পেকট্রাম বলার কারণ কি, এটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আমি কিন্তু ব্রড স্পেকট্রামে একটা তোমাদেরকে ডেফিনিশন বলছিলাম যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড some form of chlamydia and rickettsial infection কে যারা হচ্ছে গিয়ে ইয়ে করে, তারাই কিন্তু ব্রড স্পেকট্রাম। তো এখানে কি টেট্রাসাইক্লিন বেশিরভাগই ক্লামাইডিয়া এন্ড রিকেটসিয়া এর উপর কাজ করে, সেজন্য এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যে কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে সুপার ইনফেকশন। হ্যাঁ, বেশিরভাগই এখানে সুপার ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস গুলো হতে পারে। এখন যেটা তোমাদেরকে সব থেকে বেশি যেটা জানতে চাই, টিথ অ্যান্ড বোন, টিথ অ্যান্ড বোনের উপর যে কি কাজ করে অ্যাডভার্স ইফেক্ট, টিথ অ্যান্ড বোনের উপর ডেন্টাল হাইপোপ্লেসিয়া, ডেন্টাল পিগমেন্টেশন, ডেন্টাল ক্যারিস তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এই জন্য দেখবা যে অনেক আগে এটা হতো, এখন হয় না। আগে প্রেগনেন্ট মাদারকে কি করতো, টেট্রাসাইক্লিন দেওয়া হতো। আমি বললাম যে টেট্রাসাইক্লিন কি করে, ক্যান ক্রস প্লাসেন্টা, এই প্লাসেন্টা দিয়ে ক্রস করে, সেই জন্য হচ্ছে গিয়ে যা ফিটাসের যে বোন যখন তৈরি হয় বাট ইয়া হয়, তখন কি হয়, এই দাঁত, এটা হচ্ছে কি তোমার ফিটাসের এটা বডিতে এটা অ্যাকুমুলেট হয়ে থাকে, এবং পরবর্তীতে এটা দেখা যায় যে সরি ফিটাস না, যখন চিলড্রেনদেরকে আমরা দিব, তখন এই চিলড্রেনদের বোন বোন ডেভেলপ, টিথ ডেভেলপমেন্টের পরে যদি আমরা এটা বিলো 8 ইয়ার্স অফ এজের আগে দিই, তখন যখন ডেন্টাল স্ট্রাকচার তৈরি হয়, তখন ডেন্টাল হাইপোপ্লেসিয়া হতে পারে এবং ডেন্টাল পিগমেন্টেশন হতে পারে। আবার অনেক মারা হচ্ছে কি যারা হচ্ছে কি ইয়া প্রেগনেন্সিতে টেট্রাসাইক্লিন নেই, তাদের বাচ্চাদের বোন টিথ ইয়েলো কালারেশন হিসেবে, ডেন্টাল পিগমেন্টেশন যেটা ইয়েলো কালারেশন হিসেবে অনেক বাচ্চার দাঁত আগে দেখা যেত, এখন টেট্রাসাইক্লিন ইউজ করা হয় না প্রেগনেন্সিতে, সেই জন্য এটা দেখা যায় না। দেখা যায় যে বাচ্চাদের দাঁত যেটা হয়, তখন এটা ইয়েলো কালারেশন বা একটা পিগমেন্ট হিসেবে তৈরি হয়। আর লিভারে হয় হেপাটোটক্সিটি, আর রেনালে হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এন্ড ফ্যানকনি সিনড্রোম। রেনালে ফ্যানকনি সিনড্রোম, তোমাদেরকে অনেক সময় ফ্যানকনি সিনড্রোমটা মেডিসিনে পড়ায়, ওইটা তোমরা একটু জেনে নিবা। তাহলে মেইন কথা হচ্ছে টেট্রাসাইক্লিন যে অ্যাডভার্স ইফেক্ট, সেটা হচ্ছে দাঁতের উপর ডেন্টাল হাইপোপ্লেসিয়া এন্ড পিগমেন্টেশনটা বেশি হয়। ডেন্টাল হাইপোপ্লেসিয়া এন্ড ডেন্টাল পিগমেন্টেশন, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি, 1 নাম্বার হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, 2 নাম্বার জিআইটি আপসেট, 3 নাম্বার সুপার ইনফেকশন, 4 নাম্বার টিথ অ্যান্ড বোনের উপর ডেন্টাল হাইপোপ্লেসিয়া, ডেন্টাল পিগমেন্টেশন এন্ড ডেন্টাল ক্যারিস। লিভারে হচ্ছে হেপাটোটক্সিসিটি, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, কিডনিতে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এন্ড ফ্যানকনি সিনড্রোম হয়। এখন কন্ট্রাইন্ডিকেশন আমরা কোথায় কোথায় তাহলে কন্ট্রাইন্ডিকেশন বলবো, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে মাস্ট বি, এটা বলতেই হবে, চিলড্রেন বিলো 8 ইয়ার অফ এজ। 8 ইয়ার কেন, 8 ইয়ার্স এর মধ্যে সব মানে পার্মানেন্ট টিটটা হয় কি, 8 ইয়ার্স এর পরেই সব পার্মানেন্ট টিটটা মোটামুটি হয়ে যায়। সেজন্য 8 ইয়ার্স অফ এজের আগে যদি আমরা দিই, পার্মানেন্ট টিথ হওয়ার পরে না, 8 ইয়ার্স এজের আগে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা দাঁতের উপর একটা ব্যাড ইফেক্ট করে। তাহলে চিলড্রেন বিলো 8 ইয়ার্স অফ এজ, প্রেগনেন্সি আর্লিতে টেরাটোজেনিসিটি করতে পারে, যেহেতু এটা প্লাসেন্টা ক্রস করে। লেটে কি হয়, ফিটাল বোন ডিফর্মিটি এন্ড ডিসকালারেশন অফ দ্য টিথ। আর এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। নার্সিং মাদার, নার্সিং মাদারে দিব না, রেনাল ফেলিওর যদি থাকে তাহলে আমরা রেনাল ফেলিওরে পেশেন্টে দিব না। তাহলে কি কি কন্ট্রাইন্ডিকেশন হলো, 1 নম্বর হচ্ছে চিলড্রেন বিলো 8 ইয়ার্স অফ এজ, তারপর হচ্ছে প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। প্রেগনেন্সিতে কেন দেওয়া যাবে না যদি জিজ্ঞাসা করে, তাহলে বলবা যে আর্লিতে টেরাটোজেনিসিটি করে, আর লেটে হচ্ছে গিয়ে ফিটাল বোন ডিফর্মিটি এন্ড ডিসকালারেশন অফ দ্য টিথ। আর নার্সিং মাদারও দেওয়া যাবে না, যেহেতু আমি ইন মিল্ক দ্বারা মিল্কে অ্যাপিয়ার হতে পারে। তারপর রেনাল ফেলিওরের পেশেন্টকে আমরা দিতে পারবো না, এটা কি করে, ফ্যানকনি সিনড্রোম করতে পারে। তাহলে এখন হচ্ছে গিয়ে ড্রাগ ইন্টারেকশন, এই ড্রাগ ইন্টারেকশনটা একটা মেইন, এটা তোমাদের অনেক সময় শর্ট নোট হিসেবে আসে। শর্ট নোটে টেট্রাসাইক্লিন যোগ অ্যান্টাসিড যদি আমরা দিই, হ্যাঁ, অ্যান্টাসিডের সাথে টেট্রাসাইক্লিন যদি দিই, তাহলে কি হয়,
টেট্রাসাইক্লিন হবে কি করবে, এই অ্যান্টাসিডটা কি করবে, টেট্রাসাইক্লিন আর অ্যান্টাসিড আমরা যদি একসাথে দিই তাহলে কি হবে, ডিক্রিজ ইফেক্টিভস অফ টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের ইফেক্টিভিটিটা কমে যাবে। কিভাবে কমবে, অ্যান্টাসিড ডিক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন বাই চিলেশন, চিলেশনের মাধ্যমে টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশনটা কমায় দিবে, সেই জন্য হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিনের ইফেক্টিভনেসটা কমে যাবে। তাহলে বোঝা গেল টেট্রাসাইক্লিন আর অ্যান্টাসিড আমরা একসাথে দিলে কি হবে, টেট্রাসাইক্লিনের ইফেক্টিভিটিটা কমে যাবে। আবার টেট্রাসাইক্লিন যোগ আয়রন, আয়রন যদি আমরা একসাথে দিই তাহলে কি হয়, এখানেও ডিক্রিজ এফিকাসি অফ টেট্রাসাইক্লিন। কিভাবে, আয়রন ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন, এটাও আয়রন কি করে টেট্রাসাইক্লিনের এফিকাসিটা কমায় দেয়, অ্যাবজর্পশনটা কমায় দেয়। এটা হচ্ছে তোমাদের টেট্রাসাইক্লিন। হ্যাঁ, হ্যালো হ্যালো, এটা হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে টেট্রাসাইক্লিন। এখন হচ্ছে আমরা পড়বো ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলও একই রকমের ড্রাগ, টেট্রাসাইক্লিনের মতো, কিন্তু এটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল 50S রাইবোজোমাল প্রোটিনের উপর কাজ করে, তাহলে রাইবোজোম সাব ইউনিটের উপর কাজ করে। তাই এটা হচ্ছে ক্লোরামফেনিকলের সোর্সটা কোথায়, এটা হচ্ছে কি, ওটা আমি বললাম যে স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিয়াস, এটা একটা সয়েল অর্গানিজম, গ্রাস মানেই হচ্ছে সয়েল, সয়েলে থেকে গ্রাস, সেই জন্য গ্রাসিয়াস, এটা সয়েল অর্গানিজম। এখন এটা ক্লোরামফেনিকলের সোর্সটা কি, স্ট্রেপ্টোমাইসিস ভেনজুয়েলি, এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ভেনজুয়েলি, এটাও একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বাট হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু ব্যাকটেরিসাইডাল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে টু সাম স্ট্রেন অফ হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা, যদি হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জার কিছু স্ট্রেনের ক্ষেত্রে এটা ব্যাকটেরিসাইডালও হতে পারে। তা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা মনে রাখবো যে এটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা মেকানিজম অফ অ্যাকশন কি, মেকানিজম অফ অ্যাকশন, ক্লোরামফেনিকল বাইন্ডস উইথ 50S রাইবোজোম এন্ড ইনহিবিট ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন, thus it inhibit ব্যাকটেরিয়াল রিভার্সিবল প্রোটিন সিনথেসিস, এভাবে এটা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসটাকে রিভার্সিবলি ইনহিবিট করে থাকে। এখন ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোকাইনেটিক্স যে কোনো জিনিসের আগে ফার্মাকোকাইনেটিক্স জানতে হবে। এটার ফার্মাকোকাইনেটিক রুট হচ্ছে গিয়ে ওরাল এন্ড টপিক্যাল, ওরালও দেওয়া যেতে পারে, আমি টপিক্যালে দেওয়া যেতে পারে। অ্যাবজর্পশন, তোমরা অনেক সময় মনে করে যে ওরাল মানে শুধুমাত্র ট্যাবলেট ক্যাপসুল, নট নেসেসারি ট্যাবলেট ক্যাপসুল, ওরাল কিন্তু তোমাদের সিরাপও হতে পারে, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে যে আমি বললাম টেট্রাসাইক্লিন ওরাল, তার মানে চিলড্রেন বিলো 8 ইয়ার্স অফ এজ, তাহলে চিলড্রেনকেও দেওয়া যায়। তোমরা কিন্তু ওরাল বলতে শুধুমাত্র ট্যাবলেট বা ক্যাপসুল বুঝো, হ্যাঁ, এটা কিন্তু না, নট নেসেসারি। ওরাল বলতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, পাউডার ফর্মের যে কোনো জিনিস আমরা যদি এটা ইনটেক করি সেটাই। তাহলে রুটস হচ্ছে গিয়ে ওরাল এন্ড টপিক্যাল। তারপরে অ্যাবজর্পশন হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটলি অ্যাবজর্ব ফ্রম গাট, আমরা টেট্রাসাইক্লিন বললাম ইনকমপ্লিট অ্যাবজর্পশন, আর এটা হচ্ছে কমপ্লিটলি অ্যাবজর্ব ফ্রম দ্য গাট। ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য বডি টিস্যু, বডি টিস্যু, থ্রু আউট দ্য বডি টিস্যুতে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। সিএসএফ দিয়েও ডিস্ট্রিবিউশন হতে পারে। আর প্লাজমা হাফ লাইফ হচ্ছে 4 আওয়ার। এক্সক্রিয়েশন সাধারণত ইউরিন দ্বারা এক্সক্রিয়েশন হয়। এখন ইন্ডিকেশন, আমরা মেকানিজম অফ অ্যাকশন বলছি, ক্লোরামফেনিকের ইন্ডিকেশনটা তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে, যেহেতু ক্লোরামফেনিকল আমরা কিন্তু ইউজ করে থাকি কিছু কিছু ক্ষেত্রে। যেমন টাইফয়েড ফিভার, 1 নম্বর ইন্ডিকেশন আমরা যদি বলি টাইফয়েড ফিভার, 2 নম্বর টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার, এগুলোতে আমরা কিন্তু টেট্রাসাইক্লিন ক্লোরামফেনিকল ইউজ করে থাকি। তাহলে কিসে কিসে আমরা দিয়ে থাকি, টাইফয়েড ফিভার, প্যারাথাইফয়েড ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে যে টাইফয়েড ফিভারে আমরা কি কি ড্রাগ অফ চয়েস কি কি, তোমাদেরকে এন্টারিক ফিভার, ড্রাগ অফ চয়েস অফ এন্টারিক ফিভার, এটা তোমাদেরকে পরে আমরা জানাবো। টাইফয়েড ফিভার, প্যারাথাইফয়েড ফিভার আর রকি মাউন্টেন স্পটেড ফিভার। 2 নাম্বার ইন্ডিকেশন কি, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আগে আমরা কিন্তু আগে ওয়ার্ডে যখন আমরা ইন্টার্নি করছি তখন কিন্তু ক্লোরামফেনিকল আমরা দেখছি যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ক্লোরামফেনিকল খুব ইউজ করা হতো আদার ড্রাগের সাথে, কিন্তু এখন বর্তমানে ইউজ করা হয় না। তারপর 3 নাম্বার হচ্ছে সেপ্টিসিমিয়াতে, যেহেতু এটা ব্রড স্পেকট্রাম ড্রাগ, সেপ্টিসিমিয়া। আর এই টপিক্যাল ইউজটা বেশি হয় অকুলার ইনফেকশন, আই ইনফেকশন। তোমরা জানো যে ক্লোরামফেনিকল আমরা যখন কনজাংটিভাইটিস হয় তখন আমরা কি করি, কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হলে আমরা কি করি, এই ক্লোরামফেনিকল আই ড্রপ বা আই অয়েন্টমেন্ট ইউজ করে থাকি। আর অকুলার ইনফেকশনও আমাদের ইউজটা খুব বেশি হয়ে থাকে, সবথেকে বেশি ইউজ হয়ে থাকে টপিক্যালি ক্লোরামফেনিকলটা অকুলার এবং আই ইনফেকশনে বেশি ইউজ হয়ে থাকে। তাহলে আমরা ইন্ডিকেশন কোথায় কোথায় বললাম, টাইফয়েড ফিভার, প্যারাথাইফয়েড ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার, অ্যাজ এ ফিভার হিসেবে আমরা এগুলোতে দিই। 2 নাম্বার বললাম ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, 3 নাম্বার সেপ্টিসেমিয়া,
4 নাম্বার টপিক্যাল ইউজ হয় অকুলার ইনফেকশন এবং আই ইনফেকশন। এখন আমাদের অ্যাডভার্স ইফেক্ট, ক্লোরামফেনিক্যালের তোমাদের ইন্ডিকেশনের থেকে অ্যাডভার্স ইফেক্টটা বেশি ধরে। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে দুই ধরনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, এক নম্বর হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন। এক নম্বর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন। কেউ যদি একটা অ্যাডভার্স ইফেক্ট বলতে পারো সেটাই অনেক। বোন ম্যারো ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট মানে কি রিভার্সিবল, এটা হচ্ছে কি ডোজটাকে আমরা যদি ইয়ে করি তখন তাহলে এটা রিভার্স করে। যেমন হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট হয় প্যানসাইটোপেনিয়া। আর নট ডোজ রিলেটেড বা ডোজ ইন্ডিপেন্ডেন্ট যেটা ইরিভার্সিবল সেটা হচ্ছে ফিটাল অ্যাপ্লাস্টিক এনিমিয়া। তাহলে আমরা বোন ম্যারো ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে প্যানসাইটোপেনিয়া বা রিভার্সিবল, আর একটা হচ্ছে নট ডোজ রিলেটেড বা ডোজ ইন্ডিপেন্ডেন্ট বলার থেকে এটাকে বলা হয়, এটা কি হয় ম্যানিফেস্টেশন কি হয়, ফিটাল অ্যাপ্লাস্টিক এনিমিয়া। তাহলে এক নম্বর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন, দুই নম্বর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, যেমন হচ্ছে র্যাশ, ডার্ক ফিভার এগুলো। তিন নম্বর হচ্ছে সুপার ইনফেকশন, আর চার নম্বর হচ্ছে গ্রে বেবি সিনড্রোম। গ্রে বেবি সিনড্রোম, এটা একটা কথা মনে রাখবে, গ্রে বেবি সিনড্রোম। গ্রে মানে ধূসর, বেবি সিনড্রোম হয় এটা গ্রে বেবি সিনড্রোম। তাহলে অ্যাডভার্স ইফেক্ট, আরেকটা হচ্ছে পেরিফেরাল নিউরাইটিস। তাহলে পাঁচটা অ্যাডভার্স ইফেক্ট মোটামুটি হয়। এক নম্বর হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন, দুই নাম্বার হচ্ছে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, তিন নাম্বার হচ্ছে সুপার ইনফেকশন, আর চার নাম্বার হচ্ছে গিয়ে গ্রে বেবি সিনড্রোম, পাঁচ নাম্বার হচ্ছে পেরিফেরাল নিউরাইটিস। আমরা বললাম যে বোন ম্যারো ডিপ্রেশন দুই ধরনের, একটা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডোজ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট। ডোজ ইন্ডিপেন্ডেন্ট যেটা হচ্ছে প্যানসাইটোপেনিয়া, আর ডোজ ইন্ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে ফিটাল অ্যাপ্লাস্টিক এনিমিয়া। আর এখন হচ্ছে আমরা একটু গ্রে বেবি সিনড্রোম সম্পর্কে পড়বো। গ্রে বেবি সিনড্রোমটা অনেক সময় তোমাদের শর্ট নোট আসে। এটা হচ্ছে ফিটাল ক্লোরামফেনিক্যাল টক্সিসিটি মে ডেভেলপ ইন নিওনেটস, স্পেশালি প্রিমেচিউর বেবি when they are exposed to excessive dose of the drug। তাহলে এটা ফিটাসে হয়, আমরা সাধারণত জানি যে ফিটাসে গ্রে বেবি সিনড্রোমটা হয়। Fetal chloromphenical toxicity may develop in neonates, especially premature baby, when they are exposed to excessive dose of the drug. এটাকে বলা হয় গ্রে বেবি সিনড্রোম। The illness usually begins 2 to 9 days after treatment is started। আমরা যদি কোনো ফিটাস বেবি নিওনেটের আমরা যদি ক্লোরামফেনিক্যাল স্টার্ট করি তাহলে 2 থেকে 9 দিনের মধ্যে যদি এক্সেসিভ ডোজ হয় তাহলে সেক্ষেত্রে গ্রে বেবি সিনড্রোম হয়। এই গ্রে বেবি সিনড্রোমটা কি, একটা ফিটাল ক্লোরামফেনিক্যাল টক্সিসিটি, এটা স্পেশালি যারা প্রিমেচিউর বেবি থাকে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচার, আমরা কি ক্লিনিক্যাল ফিচার পাই এখানে, দুটা ক্লিনিক্যাল, একটা হচ্ছে কি ফার্স্ট 24 আওয়ারে দেখা যায় যে বেবিটা কি করে, ভমিটিং, তারপর হচ্ছে রিফিউজাল টু সাক, তারপর ইরেগুলার এন্ড র্যাপিড রেসপিরেশন, র্যাপিড অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পিরিয়ড অফ সাইনাসিস এন্ড পাসেস অফ লুজ গ্রিন স্টুল। এটা তোমাদের শর্ট নোটের জন্য, এমনি ভাইভাতে এত ধরে না। তাহলে ফার্স্ট 24 আওয়ারে ভমিটিং হবে, তারপর রিফিউজাল টু সাক, সে সাক করতে পারবে না, ইরেগুলার এন্ড র্যাপিড রেসপিরেশন হবে, তারপর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমেনটা ফুলে ইয়া হয়ে যাবে, ডিস্টেন্ডেড হয়ে যাবে, তারপর সাইনোসিস, পিরিয়ড অফ সাইনোসিস অ্যাপিয়ার করবে, and passes of loose green stool। আর নেক্সট 24 আওয়ারে কি হবে, ফ্লাসিডিটি ডেভেলপ, মানে পেশেন্ট বাচ্চাটা একেবারে ফ্লাসিড হয়ে যাবে। তারপর হাইপোথার্মিয়া, দেখা যাবে তার ইয়েটা টেম্পারেচার কমে গেছে, and টার্ন টু অ্যাশেন গ্রিন কালার, অ্যাশেন গ্রে কালার হয়। এখন এটা কি কারণে হয়ে থাকে, এটা একটু তোমাদের কারেন্ট কারণ মেকানিজম অফ অ্যাকশনটা, মেকানিজম অফ গ্রে বেবি সিনড্রোমটা কেন হয় সেটা ধরে। এটা হচ্ছে কি ইফেক্ট কি দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে ফেলিওর অফ দ্য ড্রাগ টু বি কনজুগেটেড উইথ গ্লুকোনিক অ্যাসিড ডিউ টু ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভিটি অফ গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ ইন দ্য লিভার, which is the characteristic of the first 3 to 4 weeks of life। দেখা যায় যে প্রিম্যাচিউর বাচ্চাদের সাধারণত হচ্ছে এগুলো তোমাদের যে গ্লুকোনিক অ্যাসিডের সাথে যে কনজুগেটেড হওয়ার ইয়াটা, সেটা হচ্ছে ওদের গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা ইনঅ্যাডিকুয়েট থাকে বা বেশ ভালোভাবে ডেভেলপ করে না। এই জন্য কি হয়, ড্রাগটা কি হয়, কনজুগেটেড হতে পারে না গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে। সেই জন্য এটা
এই একটা মেকানিজম কাজ করে। আর একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রেনাল এক্সক্রিশন অফ আনকনজুগেটেড ড্রাগ। যদি কনজুগেশন না হয় তাহলে এটা হচ্ছে কি রেনাল এক্সক্রিশনটা হতে পারে না, এই জন্য এইটা এই গ্রে বেবি সিনড্রোম ডেভেলপ করে। তাহলে আমরা দুটো মেকানিজমে তোমার টক্সিক ইফেক্টটা ডেভেলপ করে কিভাবে। একটা হচ্ছে ফেলিওর অফ দ্য ড্রাগ টু বি কনজুগেটেড উইথ গ্লুকুরোনিক অ্যাসিড ডিউ টু ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভিটি অফ দ্য গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। তোমরা মেইন কথা যদি বলো যে প্রিমেচুর বেবিদের গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা ডেভেলপ করে না, এই কারণে এদের কনজুগেশনটা হয় না। কনজুগেশন না হয়ে আনকনজুগেটেড যে ড্রাগটা থাকে সেটা হচ্ছে অ্যাকুমুলেট হয়। আরেকটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রেনাল এক্সক্রিশন। ইনঅ্যাডিকুয়েট রেনাল এক্সক্রিশনের জন্য এটা টক্সিক এফেক্টটা ডেভেলপ করে। এই ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ গ্রে বেবি সিনড্রোম আমরা কি করব, যখন এই গ্রে বেবি সিনড্রোম ডেভেলপ করব তখন আমরা কি করব, ফার্স্টলি ফার্স্ট করতে হয় যে কোনো টক্সিক ইফেক্টের যে ফার্স্ট কাজটা হচ্ছে ডিসকন্টিনিউশন। আমরা ওইদিকে পেনিসিলিনের বেলাও বলছি যে পেনিসিলিনের সময় বলছি যে অ্যানাফাইলেকটিক শক হয়, সেক্ষেত্রে আমরা কি করি, স্টপ দ্য ড্রাগ, প্রথমে ড্রাগটাকে কি করি, স্টপ করি। তাহলে এখানেও গ্রে বেবি সিনড্রোমেও আমরা ট্রিটমেন্ট কি করব, এক নম্বর হচ্ছে ডিসকন্টিনিউশন অফ দ্য থেরাপি, প্রথমে কি করব, থেরাপিটাকে ডিসকন্টিনিউশন করব। দুই নম্বর আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি। তিন নম্বর চারকোল হিমো পারফিউশন, আর 4 নম্বর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা তোমাদের শর্ট নোট আসলে তোমরা এটা লিখতে হবে। তাহলে এক নম্বর ট্রিটমেন্ট হচ্ছে ডিসকন্টিনিউশন করব, 2 নম্বর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে, আর 3 নম্বর চারকোল হিমো পারফিউশন হতে পারে, আর পেরিটোনিয়াল ডায়ালিসিস। এভাবে আমরা গ্রে বেবি সিনড্রোম ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে ক্লোরামফেনিকল আর টেট্রাসাইক্লিন তোমাদের এটাই মোটামুটি। ঠিক আছে, হ্যালো, আর কিছু আছে প্রশ্ন? হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, তাহলে এইটাই আজ পর্যন্ত এখানেই। আচ্ছা, ঠিক আছে।